ওয়েলকাম টু কলকাতা। হাই গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি কলকাতার এমন একটা জায়গায় যেখানে রয়েছে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মন্দির। বদ্রীদাস স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি এখানকার অন্যতম দর্শনীয় স্থান। রায় বদ্রীদাস বাহাদুর 1867 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। জৈন মন্দির হওয়া সত্ত্বেও এখানে আসা বেশিরভাগ মানুষই হিন্দু। পরেশনাথ মন্দির। আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু জানি না ট্রেনটা পাবো কিনা, কারণ ট্রেন হয়তো আমার মিস হয়ে গেছে। তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে তোমাদের বিধাননগরে নামতে হবে, সেখান থেকে অটো বা টোটো তোমাকে নিয়ে যাবে। আর মেট্রো করে যদি যেতে চাও তাহলে নামতে হবে শোভাবাজার বা শ্যামবাজারে, ওখান থেকে তোমরা অটো বা টোটো করে ওখানে পৌঁছে যাবে। আমার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়, সেজন্য আমি হেঁটেই যাচ্ছি। আর হেঁটে পৌঁছে গেলাম বর্ণনগর স্টেশনে, কিন্তু বর্ণনগর স্টেশনে পৌঁছে দেখে আমার তো ট্রেন মিস হয়ে গেছে। তো কি করব, সেজন্য আমি মেট্রো স্টেশনে চলে গেলাম। এটা হলো বর্ণনগর মেট্রো স্টেশন। এখান থেকে আমি চলে যাব দমদমে, কারণ আমার দিদি আসবে। দিদি আমার সাথে বিধাননগরে মিট করবে, তাই ট্রেনে করে আবার আমি বিধাননগর যাব, সেখান থেকে দিদির সাথে গৌরীবাড়ি যাব। আর এসকেলেটর থেকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই মেট্রো চলে এলো। আর মেট্রোটা দাঁড়াতেই আমিও তাড়াতাড়ি করে মেট্রোয় উঠে পড়লাম, কারণ বসার সিট এই সময় পাওয়াই যায় না একদম। কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি বসার সিট পেয়েছিলাম। তারপর চলে এলাম দমদমে। আর দমদম স্টেশনে এসেই আবার ট্রেনে উঠে চলে গেলাম বিধাননগরে। এখন আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমার দিদি আসছে, ও আসতে একটু দেরি হচ্ছে, সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমার দিদিও চলে এলো। কিন্তু বিধাননগরে এর আগে সেভাবে কোনো আসাই হয়নি। তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে এই মার্কেটের মধ্যে দিয়ে যে রাস্তাটা আসবে সেখান থেকে তোমরা আসবে মেইন রোডে। আর এই মেইন রোডের অপোজিটে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা অটো করে নিও। কিন্তু বিধাননগর স্টেশনে নেমেই যে অটোগুলো আছে সেই অটোগুলো তোমাদের রিজার্ভ করে যেতে হবে। কিন্তু তোমরা যদি রাস্তার অপোজিটে এসে অটো বুক করো তাহলে তোমাদের মাত্র 15 টাকা করে পড়বে। এই অটো স্ট্যান্ডে এসে বলবে গৌরীবাড়ি যাব। অটো করে তোমাদের নামিয়ে দেবে গৌরীবাড়ির স্টপেজে। তোমরা দেখবে আই লাভ কলকাতার পরের গলিটা, সেখান দিয়ে সোজা তোমাদের যেতে হবে। এখন আমরা চলে এসেছি সেই গলিতে, যে গলি দিয়ে গেলে আমরা পরেশনাথ টেম্পেলে গিয়ে পৌঁছবো। আর এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ পরেশনাথ টেম্পেলে যাওয়ার জন্য তোমাদের এই গলিতেই ঢুকতে হবে। তোমরা চাইলে এখান থেকে আবার অটোও করে নিতে পারো, কিন্তু আমরা অটো করিনি, কারণ কলকাতার রাস্তায় হাঁটতে কার না ভালো লাগে। এই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে একটা মন্দির পড়বে, সেই গলিটা দিয়েই তোমাদের ঢুকতে হবে। আর তোমরা এখান দিয়ে দেখতে পাবে মন্দিরের কিছু অংশ আর মন্দিরের চূড়াও। আর মন্দিরটা এখান থেকেই দেখতে এত সুন্দর লাগছিল, তাহলে ভাবো ভেতরে গেলে আরো কত সুন্দর মন্দিরটা। আর বাইরে এরম দুপাশেরই জৈন ধর্মের কিছু বাক্য ও কিছু ঘটনা এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা রাস্তা দুপাশারই এরম তৈরি করা হয়েছে। আর খুবই সুন্দর লাগছিল দেখতে এগুলো। ছবিগুলো দেখে এটাই মনে হচ্ছিল যে জৈন তীর্থঙ্করদের সাথে ঘটা কিছু ঘটনা বা তাদের কিছু বাণী লিখে রাখা হয়েছে। এবার আমরা চলে যাব মন্দিরের ভেতরে। এতদিন ধরে শুধু ফোনেই দেখেছি এই মন্দিরটা, প্রথমবার সামনে থেকে দেখবো। জানি না কত ভালো স্মৃতি হতে চলেছে আমাদের এই মন্দিরটা। এটা হলো মন্দিরের গেটের পিছন দিকটা, আর এটাও কত সুন্দর। আর প্রথমে এসেই দেখতে পেলাম এই নাট মন্দির টাইপের একটা কিছু হবে, তার পাশেই দেখলাম খুব সুন্দর একটা পুকুর, যার আশেপাশে বিভিন্ন রকমের মূর্তি বানানো আছে, যেগুলোর কাজ একদম নিখুঁত। আর এই পুকুরের ওপরে কি সুন্দর পায়রারা বসে আছে, যাদের দেখে খুবই ভালো লাগলো। এখানে যারা ঘুরতে এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এসেছে রিল বানানোর জন্য বা ভিডিও করার জন্য। আর অনেকে তো এত ফটো চলছে নিজের প্রয়োজনীয় জিনিসে ভুলে চলে যাচ্ছে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা অবধি, তারপর আবার খুলবে 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। এখানে এসেই দেখলাম এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে 10তম জৈন তীর্থঙ্কর শীতলজি মহারাজকে উৎসর্গ করে। আর এখানে অনেক বসার জায়গা আছে, তোমরা এখানে বসেও সময় কাটাতে পারো। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দির চত্বরের মেঝে তো দারুণ নিখুঁত ডিজাইন করা।
এই মন্দিরে ছোট আর খুব সুন্দর একটি বাগান আছে, কিন্তু বাচ্চারা এই গাছে হাত দিলে তাদের খুবই বকা শুনতে হচ্ছে দেখলাম। এছাড়াও এখানে রয়েছে খুব সুন্দর একটা জলের ফোয়ারা, এটা হয়তো সন্ধেবেলা চালানো হয়। এরপর আমরা চলে যাচ্ছিলাম ঠাকুরের দর্শনের জন্য, কারণ বেশি দেরি করলে পরেশনাথ মন্দিরের পাশে আরও যে দুটো মন্দির আছে সেগুলো দর্শন করতে পারবো না। মন্দিরের ভিতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই। মোবাইল ফোন ব্যাগের ভেতর ভরে তোমাদের ঢুকতে হবে মন্দিরের ভেতর। বাইরের মন্দির চত্বর যতটা না সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর মন্দিরের ভিতরে। এরপর আমরা চলে যাব চন্দ্রপ্রভুজি মন্দির আর শ্বেতাম্বর দাদাজি মন্দিরে। এখন আমরা বেরিয়ে এলাম পরেশনাথ মন্দির থেকে, এবার আমরা যাব চন্দ্রপ্রভুজি মন্দিরে। পরেশনাথ মন্দিরের মতো এই মন্দিরের গেটটা খুবই সুন্দর, আর আমার মনে হয় পরেশনাথ মন্দিরের থেকে এই মন্দিরটা অনেক বেশি পুরনো। এরপর আমরা চলে যাচ্ছি পরেশনাথ মন্দিরের পাশেই অবস্থিত শ্বেতাম্বর দাদাজির মন্দির দর্শনে। তোমরা যদি মন্দিরে বাইক, স্কুটি বা সাইকেল কিছু নিয়ে আসো, তোমরা এখানে পার্কিং করার জায়গা পেয়ে যাবে, কিন্তু বড় গাড়ি পার্কিং করার সেরকম কোনো জায়গা আমি দেখতে পেলাম না। এবার আমরা চলে যাচ্ছি শ্বেতাম্বর দাদাজি মন্দির দর্শনে, আর বাইরে থেকে দেখতে পাচ্ছি মন্দিরের বাইরেটা কতটা সুন্দর, কিন্তু বুঝতে পারছি না মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা। দেখা যাক ভিডিও করার অনুমতি দেয় কিনা আমাদের। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছুই দেখাতে পারলাম না। এত ঘুরে ঘুরে খুব জল তেষ্টা পেয়ে গেছে, এখন দেখছি কোথাও জলের দোকান আছে কিনা, ওখান থেকে জল কেনার দোকান তো কোথাও দেখতেই পেলাম না। এবার মনে হয় আইসক্রিম খেয়ে তেষ্টা মেটাতে হবে। তোমরা এখানে আইসক্রিম ছাড়া অনেক রকমের খাবার দোকান পেয়ে যাবে, আর বাচ্চাদের জন্য তো খেলনারও দোকান আছে। ঘটি গরম, ফুচকা, চুরমুর, ঘুগনি, অনেক রকমের খাবার পেয়ে যাবে। আর দিদি এখান থেকে আইসক্রিম কিনলো এখন। কিন্তু অন্য মন্দিরের তুলনায় আমার পরেশনাথ মন্দিরে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর এখানকার মন্দির চত্বরও খুবই সুন্দর। এছাড়াও মন্দিরের ভেতরেই পেয়ে যাবে জিনিসপত্র কেনার দোকান।
এখানে এন্ড করছে। তোমরা এরম আরও ভিডিও দেখার জন্য প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই জায়গাটা সম্পর্কে আরও কিছু যদি জানা থাকে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।